যেটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাজ্যে পালাবদল হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি বিজেপির পক্ষ থেকে কয়েকজন নেতা নেত্রীরা তারা রীতিমতো নেতাজি সুভাষচন্দ্র বসুকে গালাগাল বন্ধ করছে। এবং এই ব্যাপারে আজকে আমরা দেখলাম বিজেপির যিনি মুখপাত্র আছেন তিনি বলছেন যে এক সময় কংগ্রেস এই করেছিল, এক সময় সিপিএম ওই বলেছিল, এবং যারা বলেছে তাদেরকে আমরা কন্টেম করছি। তো প্রশ্ন হচ্ছে যে যারা বলেছে তাদের গ্রেপ্তার কেন হবে না? আমারও তো সে একই প্রশ্ন, যারা নেতাজির মতো একটা মানে লিডার, যার ইন্টিগ্রিটি, অনেস্টি, ডিভোশন দেশের প্রতি আনকোয়েশ্চেনেবল, তার সম্বন্ধে কটূক্তি করছে, আর আমাদের দেশের সরকার সেই কটূক্তিকে প্রতিবাদ না করে, তার প্রতি অ্যাকশান না নিয়ে তাকে সমর্থন করে যাচ্ছে। এইটা হচ্ছে বিজেপি এবং আরএসএসের কালচার। এই কালচারের জন্য কারণ এই কালচারটা করছে কেন না, এদের মেন কারণ হচ্ছে তারা এই ধরনের কালচার না তৈরি করলে তাদের সমর্থক তৈরি হবে না। আমি যে বিজেপি যে নেতাজিকে সমর্থন করতে অনেক কালচার ভেঙে যাবে। এই কালচারটা প্রমোট করতে হবে, করার উদ্দেশ্য কী হচ্ছে, দেশের মধ্যে আমরা বিতর্ক সৃষ্টি করতে হবে যাতে মানুষ ওই নিয়ে ব্যস্ত থাকে। ওদের যে ফেলিয়ারগুলো আছে ওই ফেলিয়ারগুলোকে মানুষ আর মনোযোগ দিতে না পারে। সেটা করতে গেলে এমন লোকের সম্বন্ধে কিছু নেগেটিভ কমেন্ট করতে হবে যেটা গোটা দেশ উত্তাল হয়ে যায়। আর নেতাজি হচ্ছে ভারতবর্ষে আবেগে থাকে, হৃদয়ে থাকে, লড়াইতে থাকে, সব কিছু থাকে, তার সম্বন্ধে একটা কটূক্তি কাউকে দিয়ে করে দেওয়া, এটা প্রি প্ল্যান পূর্বপরিকল্পিত, যাতে এই যে বর্তমান ককজ পার্টি আন্দোলন বা অন্য যে গভর্নমেন্টের ব্যর্থতা যেগুলো আসছে সেই ব্যর্থতাগুলো থেকে মানুষকে সরাবে কী করে। তাদের কাছে এই মুহূর্তে ইস্যু নেই, হিন্দু মুসলিম ইস্যু সেইভাবে আপনি হাতের এই সবগুলো শেষ হয়ে গেছে। এই মুহূর্তে কী ইস্যু আনতে হবে না, নেতাজি যে আবেগ করলে গোটা বাঙালি খেপে যাবে, গোটা ভারতবর্ষের লোক খেপে যাবে, ওই নিয়ে কথাবার্তা হবে। তখন এই যে বর্তমান যে ককজ পার্টি বা ছাত্র আন্দোলন যে ব্যাপারটা আছে সেটা আস্তে আস্তে মিডিয়া থেকে সরে যাবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ওদের উদ্দেশ্য দেশভক্তি দেখানো নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে গেলে যত নোংরামি ইত্যাদি যা করা দরকার সবই করবে। ওই শ্রমিক বচ্চন বারবার করে বলছেন, যেটা রাজ্যে বিজেপি সভাপতি, তিনি বলছেন যে কংগ্রেস থেকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাড়িয়ে না দেওয়া হতো তাহলে এই রাজ্য ভাগ হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি ছিলেন, তাকে তাড়িয়ে দেবে কে? একটা সংগঠনের মধ্যে দুজন কেউ থাকলে মনোমালিন্য হতে পারে, তাড়িয়ে দেবে কে? উনি নিয়ে থেকে সরে গিয়ে পরে ফরওয়ার্ড তৈরি করেছিলেন, এবং সবচেয়ে বড় কথা উনি নিরুদ্দেশ হয়ে গেছে। স্বাধীন হওয়ার আগে 5 বছর আগে 1945 নিরুদ্দেশ হয়ে গেছেন। কোনোদিন কংগ্রেস কোনো তাড়িয়ে দেয়নি, তাকে কোনো অনাদর করেনি। আপনার সঙ্গে যে কোনো বিষয়ে মতনৈক হতে পারে, কিন্তু মনে অমিল তো হয়নি। এখন বিজেপিকে এইগুলো বলতে হবে, কারণ বিজেপিতে একটা উদ্দেশ্য হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত করা বা কংগ্রেস বিরোধিতা করা। তার হাল মানুষ তো খাবে না, ও তো আর অন্য ছোটোখাটো দলের বিরোধিতা করবে না। এই মুহূর্তে গোটা ভারতবর্ষে একটাই শক্তি আছে যেটা মানুষের ভাবনা নিয়ে খেলে, মানুষ কংগ্রেসের বিচারধারা। যে সবাই দেখলো যে বিজেপির বিচারধারা কী আর কংগ্রেসের বিচারধারা কী। আমাদের বিচারধারা হচ্ছে সংবিধানের আদর্শকে তুলে ধরা, সংবিধান যা বলছে সেই অধিকার সবগুলো প্রোটেক্ট করা, সেভাবে লড়াই করা, মানুষকে সচেতন করা, জাতপাত বন্ধ করা, মানুষকে রোজগার দেওয়া, দেওয়া, শিক্ষা উন্নয়ন করা, যেগুলো হচ্ছে একটা সরকারের দায়িত্ব, সেইগুলো হচ্ছে আমরা কংগ্রেসিরা করে। কিন্তু বিজেপি তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কী করে নিয়ে ফান্ড তৈরি করা যায়। ফান্ড তৈরি করার জন্য দেখুন 3টা জিনিস লাগে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লাগে, যে আমার মানুষ আজকে সঞ্চয় করে, কারণ যখন আমি রোজগার করতে পারবো না তখন আমার সেই সঞ্চয় থেকে আমি খাবো। তাহলে সেই জন্য কী করে আজকে বিজেপি কী করছে, তার সমস্ত দেশের সম্পত্তিগুলো কী হচ্ছে তার আদানি আম্বানিকে দিয়ে যাচ্ছে, কারণ তারা হচ্ছে সঞ্চয়। যখন কোনো একটা সময় তো পার্টি সরে যাবে তখন চলবে কী কথা, চাঁদা দেবে কে? এদেরকে আমি যা দিয়ে গেলাম সেখান থেকে আমি রেভিনিউ জেনারেট করবো, আমাদেরকে দিয়ে যাবে। প্লাস এই অবস্থা কী করলো, প্রতিটা জেলায় 5 স্টার হোটেলের মতো করে একটা পার্টি অফিস তৈরি করে নিল, যাতে আমার থাকা খাওয়াটা ব্যবস্থা হয়ে গেল। এবার কী করছে, প্রতিটা শিক্ষা, জুডিশিয়ারি সব জায়গায় এই ভাবধারা বিচারধারাকে যাতে মানুষকে পাল্টাবার জন্য সব জায়গায় ওদের বিচারধারা আরএসএস বিচারধারার লোককে ঢুকিয়েছে। আজকে ইউনিভার্সিটি চ্যান্সেলর বলুন, বিচারপতি বলুন, কলেজে বলুন, সংগঠন বলুন, যে কোনো ধরনের রাজ্য সরকার কর্মচারী সংগঠন হোক, যে কোনো সংগঠনের মধ্যে সবগুলোকে তাদের বিচারধারার লোককে ঢুকিয়ে দিচ্ছে। তাতে কী হচ্ছে, মানুষকে বেনমাস খুব সোজা পয়সা দিচ্ছে, প্রচুর টাকা আছে। এখন আজকেও ভারতবর্ষের লোক অভাবগ্রস্ত, তাদেরকে টাকা নেই, পয়সা দিলে সবাই তার দিকে চলে আসবে। আর তাদের দেখেছে আমি মোটামুটি ফাইন্যান্সার রেডি করে দিচ্ছি যে আমি আগামী 15টা বছর, 20টা 30টা বছর এরা আমাকে ফাইন্যান্স করে দিয়ে যা পয়সা ব্যবস্থা করে দিয়ে গেছে, ওরা ছাড়া আমার পয়সা অভাব হবে না, কাউকে চাঁদা তুলতে হবে না, কাউকে ধমকাতে হবে, কিছু করতে হবে না। আমার দুটো ফাইন্যান্সার রেডি আছে, যা বছর 20 লাখ, 10,000 কোটি হোক, 20,000 কোটি টাকা দরকার পড়লেও দেবে। বলছি, মহুয়া মৈত্রের একটা মামলা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে দেশের যারা বিপ্লবীরা ছিল তারা গুলি খেয়েছিল, হ্যাঁ, আপনাদের ডিম মারছে, তো কি অসুবিধা? না, এই মন্তব্যটা আমার মনে হয়
ঠিক না। কোনো নাগরিক যদি মনে করে আমি ফিজিক্যালি অ্যাসল্ট হতে পারবে, এটা কোর্টের দায়িত্ব হচ্ছে আর্টিকেল 21 মতো, মানে পার্সোনাল প্রপার্টিকে প্রোটেকশন দিতে হবে রাষ্ট্র। এখন রাষ্ট্র দিয়ে যদি দেখা যায় যে আমার প্রোটেকশন দিতে পারছে না, তখন কিন্তু মানুষ আদালতকে যাবে। আদালতে আমার মনে হয় ব্যক্তিগত উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া। আজকে উনি যে অ্যাট্যাক্ট হয়ে যান, কিছু একটা হয়ে যায়, তার রেসপন্সিবিলিটি কোর্ট নেবে যে আমি দেইনি বলে তোমার উপর যে হামলা হয়ে গেল সব কিছু, তার জন্য আমি দায়ী থাকবো। কোর্ট কিন্তু সেই রেসপন্সিবিলিটি নিচ্ছেন না। তা কোর্টের কাছে মানুষ আসবে কেন? মজা করতে তো কেউ আসে না। যদি কেউ মানুষ বিপদগ্রস্ত হয়, সমাজ প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, তখন সে কোর্টের কাছে আসে। সে কোর্ট তাকে দেওয়া উচিত ছিল। বলছি এই যে মমতা ব্যানার্জির ওপর যে আক্রমণটা হলো কীভাবে নিচ্ছে? না, দেখুন, যে কোনো মুখ্যমন্ত্রী বা মহিলার উপর আক্রমণটা আমি সমস্ত নিন্দা করি, কিন্তু মানুষ একটা কথা মনে রাখবেন, এটা নিন্দনীয় কাজ। প্রথমেই বলছে নিন্দনীয় কাজ, কিন্তু কর্মা ওয়ার্কস একটা কথা আছে, যেমনি কর্ম তেমনি ফল। আপনি আপনার ক্ষমতা যখন থাকে না মানুষ, তখন সে যদি লোক কামায় না, যখন এই ভেবে লোক কামায় যে আমি যদি ক্ষমতা থাকবো না, যেন আমি রাস্তায় বেরোলে আমাকে লোকজন সম্মান করে। ক্ষমতার সময় মানুষ মাথা নত করা মানে সম্মান করে না, ভয় করে। কিন্তু আপনি যখন ক্ষমতা চলে যাবে, সেই লোক এসে যে আপনার পায়ে প্রণাম করে, ভাববেন আপনি সঠিক মানুষের কাজ করেছেন, আপনি সঠিক কাজ করতেন, মানুষের জন্য সব কিছু করতেন, তাহলে মানুষ আপনাকে নিশ্চয়ই করতো। আজকে রাস্তায় বেরোলে আপনার সমর্থকরা আপনার দেহেরও কী হতো, প্রাচীর হতো, আপনার নিরাপত্তা প্রদান করতো। আপনাকে রাষ্ট্রের কোনো নিরাপত্তা কোনো প্রয়োজন থাকতো না। আপনার কর্ম অন্যকে এমন হবে যে আপনাকে কেউ ছুঁতে পারবে না। কিন্তু আপনি কী করেছেন? আপনাকে ব্যবহার করেছে, আপনার দলের সমস্ত লোকরা কাটমানি তুলেছে, কয়লা চুরি করেছে, চাকরি চুরি করে, সব কিছু করে আপনার ইমেজটাকে কাজে লাগে তারা রোজগার করে বেরিয়ে গেছে। কেউ আপনার প্রকৃত অনুগামী তৈরি হয়নি যে দিদির জন্য প্রাণ দেবো। একটা এমএলএ এমপিরা এই বিপদে সব ছেড়ে চলে গেছে, তারা অনুগামী কে? যে তার জন্য ডেডিকেটেড কোথায়? আজকে রাহুল গান্ধী কিছু হলে গোটা কংগ্রেস আছে বেরিয়ে পড়ে। রাহুল গান্ধীর নিরাপত্তা দরকার নেই, তার যার জনসমর্থন আছে। আমিও তো কংগ্রেস করি, আমার ব্যক্তিগত কোনো নিরাপত্তার প্রয়োজন নেই, কারণ আমি এমন কোনো কর্ম করিনি যে লোক আমার গালালি করবে, মারধর করবে। আর আমি এমন কোনো কর্ম করবো না যার জন্য আমার বাপ মা তোলে গালালি করবে। কেন করবে? আমি জনসেবা করতে এসেছি, পারলে করবো, যদি না পারবো ছেড়ে দেবো। যদি কেউ যে ভাবে এটা আমার পৈতৃক সম্পত্তি, এখান থেকে রোজগার করতে হবে, কামাতে হবে, তখন তো অন্যায় আশ্রয় নিতে হবে। আর অন্যায় করলে তোমার তো অন্যায় প্রতিবাদ তোমার পেতে হবে, কেন কর্মফল তোমার ভোগ করতে হবে, এই জীবনে করতে হবে। এই হচ্ছে এখন। এর আগে তো বুদ্ধ ভট্টাচার্য ছিলেন, অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছিলেন, তাদেরকে যখন ক্ষমতা ছিল তাদেরকে কেউ অসম্মান বা কটূক্তি বন্ধ কেউ করেনি। তোমার প্রতি লোক কাদা ছুড়বে কেন, কটূক্তি করবে কেন? বুদ্ধ ভট্টাচার্য সম্বন্ধে কেউ তো কটূক্তি করেন না, তোমার সম্বন্ধে করছে কেন? তুমি সেই কর্ম করেছো। এই যখন ক্ষমতা থাকবে তখন সবসময় থাকতে হবে যে আমি ক্ষমতা থাকবো না, এটা মেনে মাথায় রেখে যে কাজকর্ম করতো, মানুষকে আচরণ করতো। আজকে মমতা ব্যানার্জিকে এই ব্যবস্থা, এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। বলছি আমার শেষ প্রশ্ন, যে কংগ্রেসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে তৃণমূলের ম্যাক্সিমাম যারা নেতা কর্মীরা আছেন, না মানে অনেকেই কর্মীরা যারা কর্মীরা আমার কংগ্রেসে চলে আসছে, এখন কংগ্রেসে আসছে, মিছিল করে আসছে। আমার কাছে বহু লোক এসেছে, জয়েন করিয়েছি, সব কিছু করিয়েছি, কিন্তু আমরা বলেছি যে আমাদের সংগঠনের সবার কাছে বলেছি লিডারদের আমরা নেব না। আচ্ছা, কেন লিডাররা ওখানে চুরি করছে, এখানে এসে চুরি করবে। কিন্তু কর্মী হচ্ছে সাধারণ লোক, ওরা ভুল বুঝেছিল, ওরা যদি ভুল বুঝে আবার ভুল ভেঙে যায় তখন কংগ্রেসের দিকে আসবে। কর্মীরা সবসময় সাধারণ মানুষ এবং সব তারা আবেগ দিয়ে দলটা করে। যদি মমতা ব্যানার্জি ফিরে আসতে চায় তাহলে কী করে? আমার আপত্তি থাকলো ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত মতো মমতা দলের না, কংগ্রেস দলের নেওয়া উচিত না, আমার ব্যক্তিগত মনে। দলের বড় বড় হাইকমান্ডে যারা আছে, অনেক উঁচু লোক আছে, তাদের সিদ্ধান্ত যা বলে আমি দলের সাধারণ কর্মী হিসাবে সেটা মেনে নিতে বাধ্য। কিন্তু আমার ব্যক্তিগত মতামত মমতা দলে নেওয়া উচিত নয়। আপনারা চাইবেন না, কর্মীরা চাইবেন না, তাই না, আমরা কর্মী হিসাবে তা ওনাকে চাইছি না। কেন যে নিজের দলটাকে রক্ষা করতে পারছে না, যা নিজের এমএলএ এমপি তাকে ত্যাগ করে দেওয়া যায়, তো সেইরকম লোক এসে সৃষ্টি করবে। বন্ধুটা কে? যে বিপদের সময় সেই বন্ধু, সুখের সময় তো প্রচুর বন্ধু পাওয়া যায়। আজকে বিপদের সময় তার নিজে এমএলএ এমপি তাকে সঙ্গে ছাড়ছে, তাহলে তার কী, তার অ্যাচিভমেন্টটা কী? তাতে কোনো ব্যক্তিগত অ্যাচিভমেন্ট নেই। আমার শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী 100 দিন হতে চলেছে, মানে মুখ্যমন্ত্রী হয়েছেন, মানে কেমন লাগছে? উনি আমার শুনুন, আমি ব্যক্তিগতভাবে উনি প্রথম কয়েকদিন যে কথাগুলো বলেছিলেন আমার খুব পছন্দ হয়েছিল। বোধহয় পরিবর্তন আসতে যাচ্ছে, যে বাজেট পেশ করেছেন বা করেছেন, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে উনি তার নিজের কথা নিজে রাখতে পারছেন না। আমার কথা বলি, আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না যে কী চাইবো না চাইবো, কেন আগের মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু ব্যাপারে উনি একটা ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক না কেন ব্যবস্থা করেছে, লক্ষ্মী ভাণ্ডার হোক, সবুজ সাথী হোক, শিক্ষার্থী হোক, সব কিছু ব্যবস্থাটা করে দিয়ে গেছে। প্রথমে উনি বললেন যে সব কিছু সরকার যত সব কিছু থাকবে, কিন্তু আস্তে আস্তে উনি সবগুলোকে বন্ধ করছেন।
তো উনি নিজে বলেছেন যে মানুষ তার নিজের কথা নিজে রাখতে না পারে তাকে সমাজ কীভাবে বলে কী বলে সেটা আমার চা ভালো আপনার জানা আছে। যে মানুষ নিজের কথা অন্যের কথা না আমার কথা আমি নিজে রাখতে পারছি না, বা আমি যেটা বলেছিলাম সেটা উদ্দেশ্য ছিল লোককে ঠকানো, অথবা আমার 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 মানে নিজের যোগ্যতার সম্বন্ধে জ্ঞান না থেকে বেশি বড় কথা বলা হয়ে গেছিলো। তো এমন কিছু বলা উচিত না যেটা তুমি ভবিষ্যতে করতে পারবে না, সে কথা না বলাই ভালো। আমার কথা তুমি এমন কাজ করো লোক প্রশংসা করবে, এবং বলার কোনো দরকার নেই। কারণ কর্মটা এমনভাবে করবে না তোমার হয়ে কর্মপ্রচার করবে, তোমার প্রচার দরকার নেই। কাজ এমন করো জনগণ তোমাকে নিয়ে করবে। আজকে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী কোনো আগে থেকে কিছু বলেনি, কিন্তু একটা কাজ করে যাচ্ছে, লোক প্রশংসা, তাকে ঠাকুরের মতো পুজো করছে। আর এখানে শুধু ভাষণ ভাষণ ভাষণ, প্রথমে ভাষণ, কর্মের কিছু নেই, আগে ভাষণ। আরে ভাই কাজ করো, ভাষণ দেওয়া দরকার নেই। তোমার কাজের জন্য লোক নির্বাচিত করেছে, তোমার ভাষণ শোনার জন্য নির্বাচিত করেনি। প্রথমত তোমার মানুষের জীবনে যে চলাফেরা নিরাপত্তা, নারী নিরাপত্তা, মানুষের রোজগারের ব্যবস্থা করা, মানুষের যে অসহায় অবস্থার মধ্যে আছে মিড ডে মিল থেকে আরম্ভ করে সব কিছু ব্যাপারে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক জীবন দাও, যাতে সরকার প্রতি মানুষের আস্থা থাকে, সাংবিধানিক অধিকার রক্ষিত হয়। আজকে উনি বলছেন এক সম্প্রদায়ের মানুষ এক সম্প্রদায়ের জমি কিনতে পারবে না, এটা তো মানে সম্পূর্ণ অসাম্প্রদায়িক কথা। তুমি মুখ্যমন্ত্রী হয়ে তুমি কোনো একটা দলের বা ব্যক্তিগত কারোর সম্প্রদায় হতে পারো না, তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী। তোমার রাজ্যের প্রতিটা নাগরিককে প্রতি সমান দায়বদ্ধ হওয়া উচিত।